ভারত কি সত্যি গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন ছিল, নাকি নিজের পছন্দের রাজনৈতিক বাস্তবতা হারানোর কারণে দূরত্ব তৈরি করেছিল? কারণ একই সময়ে শেখ হাসিনা এবং তার দলের বহু নেতাকর্মী ভারতে আশ্রয় পাওয়ার ঘটনাটি বাংলাদেশের জনমনে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর প্রথম সফরটি মনে হচ্ছে না মোদিজির এমন আন্তরিক চিঠি পাওয়া সত্ত্বেও তারেক রহমান ভারতে করতে যাচ্ছেন। তখন ভারত অন্তত চাইছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রথম সফরটা ভারতে হোক এবং মোদী সরকার এই ইঙ্গিত ভারতের রাজনৈতিক পক্ষগুলোকে দিতে পারুক যে বাংলাদেশ ভারত সম্পর্ক, মৈত্রীর সম্পর্ক আবারও সক্রিয় হয়েছে। তারেক রহমান যে শর্তে বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হচ্ছেন, সেই শর্তগুলো মেনে চলবে নাকি পোল্টি দেবেন? পোল্টি দিলে সেটি কি তারেক রহমান বর্তমান সরকার এবং বিএনপির রাজনীতির জন্য শুভ কোনো বার্তা বয়ে আনবে কিনা? ভারত কি আসলে পুরোপুরি বিশ্বাসের সঙ্গে বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে? আওয়ামী লীগকে পুরোপুরি হিসেবে বাইরে রেখে কি ভারত বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে? শেখ হাসিনাকে ভারত আদৌ ফিরিয়ে দেবে কিনা? আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীনতম রাজনৈতিক দল। আমরা শেখ মুজিবুর রহমানের পরিবার। আমরা এভাবে অবলীলায় আমাদের দেশের মানুষ এবং আমাদের দলীয় নেতাকর্মী সমর্থকদের থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। উনি দেশে ফিরবেন, অর্থাৎ শেখ হাসিনা দেশে ফিরবেন। বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হলেই ফিরবেন। তবে ৭৬ বছরের মুজিব কন্যা দেশে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসাবে ফিরবেন কিনা তা স্পষ্ট করেন বিজয়। বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত, জাতিসংঘকে ধন্যবাদ দিলেন ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে আজ একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, এমন একটা অধ্যায় যেটা হয়তো আগামী কয়েক বছর ধরে এই দেশের ইতিহাসে লেখা থাকবে। কারণ আজ জাতিসংঘ সরাসরি বলেছে বাংলাদেশের গণভোটের রায় সম্মান করতে হবে। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর এই প্রায় 2 বছরে বাংলাদেশের পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের সামনের পরিস্থিতিগুলো আরও কেমন হতে পারে সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে বাদবাকি আলোচনাটি দেখে আসা যাক। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে একটি দীর্ঘ মিটিং করেছেন ভারতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে। সেখানে যে আলোচনা হয়েছে স্বাভাবিকভাবেই সেটা জ্বালানি সরবরাহ, জল চুক্তি ও বাণিজ্য নিয়ে কথা, কিন্তু তার বাইরে আর কিছু। ভারত যে কিছু বিষয়ে বাংলাদেশের ওপর এই মুহূর্তে খুব একটা খুশি নয় এমন একটা কথা শোনা যাচ্ছে। সেটা কি ঠিক? এই নিয়ে 2-4 কথা। নয়াদিল্লির সাউথ ব্লকের রুদ্ধদ্বার বৈঠক থেকে শুরু করে ঢাকার সচিবালয় সর্বত্রই এখন একটি প্রশ্ন, বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ কি গলছে, নাকি নির্বাচনের সময় ও তারপরে গত কিছুদিন ধরে বরফ গলার যে পর্বটা একটু করে শুরু হয়েছিল সেটা কি আবার শক্ত হয়ে যাচ্ছে? গত কয়েকদিন ধরে দিল্লির সাউথ ব্লকে যে পর্দা ঘেরা আলোচনা চলছে তার উত্তাপ এখন ঢাকা পর্যন্ত পৌঁছেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। এটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয় এবং এই বৈঠকের পরেই এমন খবর আসছে যে এপ্রিল মাসের সম্ভবত প্রথম সপ্তাহেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি আসছেন নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবার জন্য। সরকারিভাবে হাই কমিশনারের সঙ্গে দীর্ঘ বৈঠক করার পরেই কিন্তু এই বৈঠককে দ্বিপাক্ষিক স্বার্থ বলা হলেও আমরা জানি এর ভেতর লুকিয়ে আছে গঙ্গা জল চুক্তির জটিল পাটিগণিত, বাণিজ্যের কঠিন শর্ত, আর সবচেয়ে বড় কথা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। আজ আমরা আলোচনা করব কেন শুধু ভারত নয় গোটা বিশ্ব এখন ঢাকার উপর এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করছে এবং তারেক রহমান সরকার সেই চাপ সামলাতে কতটা প্রস্তুত। শুরুটা করি জল দিয়ে। 19শে ডিসেম্বর 2026 তারিখটা মনে রাখবেন, কারণ 30 বছর আগে শেখ হাসিনার সঙ্গে ভারতের স্বাক্ষরিত গঙ্গা জল চুক্তির মেয়াদ সেদিনই শেষ হচ্ছে। ভারত এবার এই চুক্তিতে আমূল পরিবর্তন চাইছে। কি সেই পরিবর্তন? এক, সময়সীমা। ভারত এবার 30 বছরের লম্বা চুক্তিতে যেতে নারাজ। দিল্লি চাইছে 15 থেকে 20 বছরের ছোট মেয়াদী চুক্তি। কারণটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে পানির স্তর কমে গেলে চুক্তিটি দ্রুত পর্যালোচনা করা যাবে। দ্বিতীয়ত, ফরাক্কা ও কলকাতা বন্দরের নাব্যতা। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার জন্য তাদের গঙ্গার উপরের দিকে আরো জল প্রয়োজন।
পশ্চিমবঙ্গের সেচ চাহিদাও আগের চেয়ে অনেক বেড়েছে। তৃতীয়ত, বাংলাদেশ আবার একটা পাল্টা চাল দিচ্ছে, তারা ঢাকা চাইছে একটি গ্যারান্টি ক্লজ, অর্থাৎ উজানে পানি যতই কমুক বাংলাদেশ যেন তার নির্দিষ্ট অংশটি পায়, এটা একটা বাংলাদেশ চাপ দিচ্ছে। ভারত এখন এই জল চুক্তিকে দর কষাকষির বড় হাতিয়ার বা লিভারেজ হিসেবে ব্যবহার করছে। সহজ কথায় দিল্লি যেন বলছে, রাজনীতিতে আমাদের সাথে সম্পর্ক ভালো রাখলে জলের কলটা খোলা থাকবে, না হলে সে কলটা বন্ধ হয়ে যেতে পারে, কিংবা কলে ঠিক যথেষ্ট পরিমাণ জল নাও আসতে পারে। জলের পর আসা যাক বাণিজ্যে। আগামী নভেম্বর 2026-এ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বা লো ডেভেলপড কান্ট্রি থেকে উপরের স্তরে চলে যাবে। এর মানে হলো, এটা পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ যে শুল্কের সুবিধা পায়, মানে শুল্ক মুক্ত সুবিধা পায় ইউরোপের দেশগুলোতেও, তাই এবং ভারতেও পায় সেই সুবিধাটা বন্ধ হয়ে যাবে। শুল্ক মুক্ত বাণিজ্যের সুবিধা বন্ধ হয়ে যাবে। এই বিপদ কাটাতে ভারত প্রস্তাব দিয়েছে সেপা, মানে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের, ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্বের একটা চুক্তিতে স্বাক্ষর করতে হবে ব্যাপকভাবে। এই ধরনের ব্যাপক চুক্তি কিন্তু আমেরিকার সাথে স্বাক্ষর করেছে বাংলাদেশ এই ইউনূস সরকারের আমলে, এবং সেই চুক্তিতে কিন্তু সায় ছিল তারেক রহমান সরকার, বিএনপির সরকার নয়, বিএনপির সায় ছিল, কারণ সরকার তো তখনও তৈরি হয়নি, জামাতেরও সায় ছিল। ভারত চাইছে বাংলাদেশ তাদের বিনিয়োগের 100% আইনি সুরক্ষা, মানে ভারতের শিল্পপতি, ভারত সরকার বাংলাদেশে যে বিনিয়োগ করবে তার 100% আইনি সুরক্ষা দিতে হবে, যাতে মানে ভবিষ্যতে কোনোদিন ওই দেশের অভ্যন্তরীণ রাজনীতির চাপে এই সমস্ত প্রকল্প যাতে বিপদে না পড়ে। এছাড়া সেবা খাতে, সার্ভিস সেক্টর, ব্যাংকিং, আইটি ইত্যাদিতে ভারতীয় কর্মীরা যাতে সহজে বাংলাদেশে যেতে পারে সেইটা চাইছে। ঢাকা ভয় পাচ্ছে যে এই চুক্তি হলে ভারতের বড় কোম্পানিগুলো বিনিয়োগ করবে ঠিকই, তাতে বাংলাদেশের শিল্প বিনিয়োগ বাড়বে, উন্নত হবে, অর্থনীতি মজবুত হবে, কিন্তু এর ফলে বাংলাদেশের বাজার দখল করে নেবে ভারত। শুরু করি ইউনুসকে দিয়ে, কারণ ইউনুসকে না বুঝলে পুরো ঘটনাটাই বোঝা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে জন্ম নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি শুধু বাংলাদেশের মানুষ নন, তিনি পৃথিবীর মাত্র 7 জন মানুষের একজন যিনি একসাথে 3টি সর্বোচ্চ সম্মান পেয়েছেন: নোবেল শান্তি পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল। 20টি দেশের 50টির বেশি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি দিয়েছে। টাইম ম্যাগাজিন, নিউজউইক তার প্রচ্ছদ করেছে। ওপ্রা উইনফ্রে তাকে নিজের শোতে রেখেছেন। জাতিসংঘের একাধিক উচ্চ পর্যায়ের বোর্ডে তিনি সরাসরি বসেন। জাতিসংঘে গেলে মাত্র 4 দিনে 50টি বৈঠক করেন। আমেরিকার প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রধান সবার সাথে এক টেবিলে বসেন। এই মানুষটা যখন কোনো বিষয়ে আন্তর্জাতিক সমর্থন চান, তখন সেটা পাওয়া তার জন্য অনেক সহজ হয়, কারণ পৃথিবীর শীর্ষ নেতারা তাকে চেনেন, তাকে বিশ্বাস করেন এবং তার কথা শোনেন। এটাই তার আন্তর্জাতিক ক্যাপ, এবং এই ক্যাপটাই এখন গণভোটের বাস্তবায়নের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে। এবার আসা যাক মূল ঘটনায়। গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি ঐতিহাসিক গণভোট হয়েছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের জন্য গণভোট। গণভোটের ফলাফল কি হলো? 68.59% মানুষ হ্যাঁ বলেছেন, মানে সংবিধান সংস্কারের পক্ষে। 299টি আসনের মধ্যে 288টিতেই হ্যাঁ জিতেছে, মাত্র 11টি আসনে না জিতেছে। এটা কোনো সাধারণ রায় নয়, এটা জনগণের অপ্রতিরোধ্য একটা ম্যান্ডেট। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদকে সংবিধানে প্রতিষ্ঠিত করার জন্য দেশের 7 কোটিরও বেশি মানুষ সেদিন রায় দিয়েছেন। এই রায়কে উপেক্ষা করা মানে জনগণকে উপেক্ষা করা। এই রায়কে ফেলে দেওয়া মানে গণতন্ত্রকে ফেলে দেওয়া। যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। নির্বাচনের আগে তারেক রহমান কি বলেছিলেন? তিনি রংপুরের জনসভায় মাইকে দাঁড়িয়ে বলেছিলেন ধানের শীষে ভোট দেবেন আর দ্বিতীয় ব্যালটে হ্যাঁ দেবেন। তিনি বলেছিলেন জুলাই সনদকে সম্মান করতে হবে। আবু সাইদ, ওয়াসিম সহ হাজারো শহীদের জীবন উৎসর্গের কথা বলেছিলেন তাদের রক্তকে মূল্যায়ন করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং মানুষ সেই কথা বিশ্বাস করেছে। মানুষ হ্যাঁ দিয়েছে, বিএনপিকে ভোটও দিয়েছে, সরকারও গঠন হয়েছে, সব ঠিকঠাক চলছিল। কিন্তু সরকার গঠনের পর কি হলো? সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ নিল না, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বললেন সংবিধান সংশোধন ছাড়া গণভোটের রায় বাস্তবায়ন সম্ভব নয়, আগে সংসদে আইন করতে হবে। এই কথাগুলো শুনে মনে হয় সরকার আসলে সময় কিনছে, বাস্তবায়নকে পিছিয়ে দিচ্ছে, এবং শেষ পর্যন্ত হয়তো ধীরে ধীরে ভুলিয়ে দিতে চাইছে। এটাই বাংলাদেশের পুরনো রাজনীতির পুরনো খেলা। এই অবস্থায় দেশ জুড়ে বিরোধীরা ফুঁসে উঠল। নাহিদ ইসলাম সরাসরি বললেন, আপনি যদি গণভোট মানেন তাহলে গণভোটের আদেশও মানতে হবে। সরকার নিজেই বিরোধিতার দিকে ঠেলে দিচ্ছে। এনসিপির সার্জিস আলম বললেন, 70% মানুষের রায় উপেক্ষা করে সংবিধানের দোহাই দেওয়া মানে স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ।
11 দলীয় জোট সরাসরি ঘোষণা দিল গণভোটের রায় বাস্তবায়ন না হলে তারা বড় আন্দোলনে যাবে, রাস্তায় নামবে, আন্দোলন করবে এবং সেই আন্দোলন থামানোর ক্ষমতা কারও নেই। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস কি করলেন? এখানেই তার রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয়। তিনি